নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল ইওর সাকসেস গাইডে। তো 2026 শুরু হয়ে গেছে। আশা করি এই বছরটা তোমাদের সাফল্যের বছর হোক। তোমরা যেন এই বছরই তোমরা তোমাদের পরিবারের মুখে একটা সরকারির একটা লেটার, কল লেটার, যাতে তোমরা তোমাদের অবশ্যই যেন তোমরা তোমাদের বাড়িতে তোমাদের পরিবারের কাছে পৌঁছে যায়। যাই হোক, আজকে শুরু করব। আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে নাউন জেন্ডার সম্পর্কে। আর এই ক্লাসটা তোমাদের লাস্ট ক্লাস হতে চলেছে নাউনের। তো আমাদের সিলেবাসে কি কি বলা ছিল, গ্রামার পোর্শন যদি দেখা যায় তাহলে এখান থেকে বলেছিল যে গ্রামার, প্রিপোজিশন আর সিঙ্গুলার প্লুরাল করতে দেওয়া ছিল। তো সিঙ্গুলার প্লুরাল এর আগেই আমি বলেছি যে এটা হচ্ছে নাউনের একটা পার্ট। ঠিক আছে, কিসের পার্ট? নাউনের পার্ট। তো তোমাকে সিঙ্গুলার প্লুরালের আমি দুটো ক্লাস দিয়েছি, সেখানে ফর্মগুলো বলে দিয়েছি, কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরালে করতে হয় এবং প্লুরাল থেকে সিঙ্গুলারে করতে হয়। এবার সেখানে অ্যাডভান্স কিছু সিঙ্গুলার প্লুরালও আমরা আলোচনা করেছি। এর সঙ্গে সঙ্গে তোমাকে নাউনের ক্লাসটাও কিন্তু তুমি অবশ্যই দেখে নেবে, কারণ যেহেতু নাউনের পার্ট হচ্ছে, নাউনের একটা অংশ হচ্ছে এই সিঙ্গুলার প্লুরাল, সেই জন্য তোমাকে নাউনের ক্লাসটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে নাউনের মানে নাউন থেকেও কিন্তু কোশ্চেনগুলো দেবে। ঠিক আছে, তো চলো আজকে আমি শুরু করব। সেটা হচ্ছে নাউন জেন্ডার। জেন্ডার মানে কি? জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ। ঠিক আছে, লিঙ্গ। তাহলে দেখো যে জেন্ডার কি শব্দ, যে স্ত্রী বা পুরুষ বোঝানোর জন্য নাউনের যে বিভিন্ন ফর্ম হয় সেটাকেই আমরা বলবো জেন্ডার। ঠিক আছে, কি বললাম? স্ত্রী বা পুরুষ বোঝানোর জন্য, অর্থাৎ মেল না ফিমেল সেটা বোঝানোর জন্য নাউনের যে বিভিন্ন পার্ট হয় বা নাউনের যে বিভিন্ন ফর্ম হয় বা রূপ হয় সেগুলোই হচ্ছে জেন্ডার। তাহলে জেন্ডারের একটা ডেফিনেশন তোমরা চাইলে লিখে নিতে পারো, যে different form of noun that indicate male or female are called বা known as জেন্ডার। ঠিক আছে, অর্থাৎ মেল না ফিমেল এটা বোঝানোর জন্য কিন্তু আমাদের জেন্ডারকে দরকার পড়ে। ঠিক আছে, সেটাই হচ্ছে জেন্ডার। এবার দেখো এই জেন্ডারকে আমরা চার ভাগে বিভক্ত করতে পারি। কয় ভাগে? চার ভাগে। কি কি লিখে নাও। জেন্ডারকে আমরা চার ভাগে বিভক্ত করতে পারি। কি কি? একটা হচ্ছে আমাদের ম্যাসকিউলিন, ফেমিনিন, ম্যাসকুলিন, ফেমিনিন। তারপরে আরেকটা হচ্ছে নিউটার জেন্ডার। আর আরেকটা হলো আমাদের সেটা হচ্ছে কমন জেন্ডার। ঠিক আছে, তাহলে ম্যাসকুলিন মানে কি বোঝাবে? ম্যাসকুলিন মানে এটাকে বলছে পুংলিঙ্গ বোঝায়। ঠিক আছে, ফেমিনাইন স্ত্রীলিঙ্গ। নিউটার মানে হচ্ছে নন লিভিং থিংস। আর কমন জেন্ডার মানে হচ্ছে উভয় বোঝাবে, অর্থাৎ ম্যাসকুলিন ফেমিনাইন দুটোই বোঝাবে, স্ত্রীলিঙ্গ বা পুংলিঙ্গ দুটোই বোঝাবে। ঠিক আছে, তাহলে ম্যাসকুলিনের উদাহরণ কি হয়ে যেতে পারে? বয়, ঠিক আছে, ফাদার, ব্রাদার। ঠিক আছে, এইসবগুলো। ফেমিনিনের কি হবে? মাদার, গার্ল, তারপরে মাদার, গার্ল, তারপরে সিস্টার,
এই যে এইসবগুলো হচ্ছে ফেমিনিনের উদাহরণ। নিউটার জেন্ডার কি? নিউটার জেন্ডার হচ্ছে যেগুলো তোমার যে নন লিভিং থিংস, এগুলো নন লিভিং থিংস, ঠিক আছে? যেমন নন লিভিং থিংসের মধ্যে তোমার পরে মার্কার, কি কি হতে পারে? মার্কার, পেন, চেয়ার, টেবিল, সব কিছুই, টেবিল, চেয়ার, ঠিক আছে? নন লিভিং থিংস এগুলো, ঠিক আছে? বই, খাতা, পেন, যা কিছু আছে সবই হচ্ছে নিউটার জেন্ডার। কমন জেন্ডার এটা কিন্তু দুটোই বোঝাবে, ঠিক আছে? কি কি বোঝাবে? ম্যাসকিউলিনও বোঝাবে, ফেমিনিনও বোঝাবে, দুটোই বোঝাবে। যেমন আমি বললাম, আমি যদি বলি স্টুডেন্ট, তাহলে স্যার গার্ল স্টুডেন্টও হয়, বয় স্টুডেন্টও হয়। তারপরে তোমার যেমন আমি যদি বলি যে সোলজার, ঠিক আছে, এটাও হয়। তারপরে আমি বললাম টিচার, ডক্টর, এই যে এইসবগুলোকে আমরা কমন জেন্ডার হিসাবে ধরতে পারি। তো এই ছিল আমাদের মোটামুটি একটা জেন্ডার সম্পর্কে ধারণা, তোমরা এটা নোট করে নাও। এবার চলো আমরা দেখে নিই, এক এক করে ভালো করে বুঝে নিই। এগুলো তোমরা নোট করে নাও, আমি জানি, কারণ এগুলো পরে কিন্তু অসুবিধা মানে হতে পারে। তো চলো, প্রথমে আমি লিখছি। জেন্ডার তো আগেই বললাম 4 ভাগে বিভক্ত। প্রথম যে জেন্ডারের নাম দিয়েছিলাম সেটা হচ্ছিল আমাদের এইটা, ম্যাসকিউলিন জেন্ডার, ঠিক আছে? ম্যাসকিউলিন জেন্ডার অর্থাৎ যে জেন্ডার মেল বোঝাবে, ঠিক আছে? আর নাউন বা ওয়ার্ড বলতে পারো তোমরা, দ্যাট ডিনোট, a noun that denotes a male, ঠিক আছে, is known as বলতে পারো, বা is said to be of masculine gender, is said to be of masculine gender, ম্যাসকুলাইন যাই বলো। তাহলে কি বলছে? যে এ নাউন দ্যাট ডিনোটস এ মেল ইজ সেড টু বি অফ ম্যাসকুলিন জেন্ডার, অর্থাৎ যে শব্দের দ্বারা বা যে নাউন দ্বারা আমাদেরকে কি বোঝাবে? মানে ছেলে বোঝাবে বা পুংলিঙ্গ বোঝাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? অর্থাৎ যেটাকে মর্দ বলে না, মর্দ বোঝাবে যেটাতে, সেটাই হচ্ছে কি? ম্যাসকুলিন জেন্ডার। যাই হোক, কিছু উদাহরণ, এক্সাম্পল আগে যেমন দিলাম, যেমন ফাদার, ওই জিনিসটা শুনেছো যে मर्द को कभी दर्द नहीं होता, ऐसी बात नहीं है। मर्द को भी दर्द हो सकता है, क्यों? इंसान नहीं है क्या जो दर्द नहीं होगा? फादर, ठीक है? अब स्टूडेंट तो नहीं होगा, फादर, बॉय, ठीक है? হাজব্যান্ড, হাজব্যান্ড, ঠিক আছে? এই সমস্তগুলো, ব্রাদার, ঠিক আছে? এই যে এইগুলো, এটাই হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। বুঝতে পেরেছো? তাহলে যে নাউন দ্বারা মেল বোঝায়, মেল বোঝাবে, সেটাই হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, ঠিক আছে? এবার আমরা আর একটা শিখবো, সেটা হচ্ছে ফেমিনিন।
নিন, ফেমিনিন জেন্ডার বা ফেমিনাইন জেন্ডার। ঠিক কি? এটাও যে সমস্ত নাউন দ্বারা বা যে নাউন দ্বারা a noun that denotes a female, ठीक है, a noun that denotes a female is said to be of feminine gender, is said to be of feminine gender, ঠিক আছে। অর্থাৎ যে শব্দের দ্বারা কি বোঝায়, কোনো স্ত্রীলিঙ্গ বোঝানো হয় বা ফিমেল বোঝানো হয়, সেটাকে আমরা ফেমিনাইন জেন্ডার হিসেবে জানি, ঠিক আছে। যেমন কি হয়, মাদার, সিস্টার, ওয়াইফ, এইসবগুলো, ঠিক আছে। অর্থাৎ যে শব্দের দ্বারা আমরা এক কথায় স্ত্রীলিঙ্গ বোঝাই, ঠিক আছে, সেটাকে আমরা কি বলছি, ফেমিনাইন জেন্ডার বলছি। যেমন কি বলো, এগুলো তো আমরা শিখছি একদম বেসিক, তাই না? এগুলো তো আমরা শিখছি একদম বেসিক, কিন্তু এগুলো থেকে এগুলো কিন্তু প্রবলেম এখানে নেই, এগুলো তো সবাই জানে, ঠিক আছে। এগুলো আমরা কম বেশি প্রত্যেকেই জানি, ক্লাস 1-2 এর ছেলেতেও জানে এগুলো। বিষয়টা এখানে নয়, বিষয়টা এখানে যখন তোমাদেরকে কোনো নন লিভিং থিংসকে পার্সনিফিকেশন করা হবে, সেই জিনিসটাতে আমি আসবো। সেই জিনিসটাতে বেশি প্রবলেম করে, যে আমাদের বুঝতে অসুবিধা হয় কোন জায়গাতে আমি কোন জিনিসটা ব্যবহার করব। অর্থাৎ আমরা জানি যে হি এর ব্যবহার আমরা কখন করি, যখন সেটা কি বোঝায়, পুংলিঙ্গ বোঝায় বা মেল বোঝায়, তখন আমরা হি কে ব্যবহার করি। আর সি কে কখন ব্যবহার করি, যখন কি বোঝায়, যখন স্ত্রীলিঙ্গকে বোঝানো হয়, তখন আমরা সি ইউজ করি। তো এবার যে কিছু কিছু জিনিস আছে, যেমন সেগুলোতেও আমরা কিন্তু হি, সি, ইট ব্যবহার করি। এবার সেগুলো কেন ব্যবহার হয়, মানে কোথায় ব্যবহার হয়, সেটাই হচ্ছে জানার বিষয়, ঠিক আছে। তো চলো এটা তোমরা নোট করে নাও, আমি একটু তারপরের জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো চলো এবার পরবর্তী আর বাকি যে দুটি জেন্ডার আছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। আমি কি লিখলাম, এটা নিউটার জেন্ডার। আচ্ছা, নিউটার ছাড়া আগে কমনটা জেনে নাও। এই কমন জেন্ডার, এটাও কিন্তু একটু গন্ডগোল পাকায়, এই মহাশয়ও একটু গন্ডগোল পাকায়। কমন জেন্ডার কি? a noun that denote বা রিপ্রেজেন্ট বলতে পারো, বিভিন্ন বলা যায়। a noun that denotes, এটা ছোট হাতের হবে, a noun that denotes a male or female, ঠিক আছে। a noun that denotes, এখানে লিখে নেবে both a male or female, ঠিক আছে, is known as কি, common gender, is said to be of common gender, অর্থাৎ common gender, অর্থাৎ এই কমন জেন্ডার দুটোই বোঝাবে, ঠিক আছে। কি বোঝাবে, মেলও বোঝাবে, ফিমেলও বোঝাবে। যেমন কি, যেমন হচ্ছে এক্সাম্পল তোমরা লিখে নিতে পারো, যেমন কি স্টুডেন্ট, ঠিক আছে, টিচার,
তাই না? স্টুডেন্ট তো দুটোই হতে পারে, ছেলেও স্টুডেন্ট হতে পারে, মেয়েও স্টুডেন্ট হতে পারে। টিচার, ছেলেও মানে টিচার পুরুষ টিচারও হতে পারে, মহিলা টিচারও হতে পারে, তাই না? ডক্টর একইভাবে ডক্টর মহিলা চিকিৎসকও হতে পারে, আবার পুরুষ চিকিৎসকও হতে পারে। কোনো সোলজার, ঠিক আছে, সৈনিক, পুরুষ সৈনিকও হতে পারে, আবার মহিলা সৈনিকও হতে পারে, ঠিক আছে। আর একটা লাস্ট যে জেন্ডার, সেটা তোমরা লিখে নাও, সেটা হচ্ছে কি বললাম, নিউট্রাল জেন্ডার। সেটা হলো নিউট্রাল জেন্ডার, নিউট্রাল জেন্ডার। নিউট্রাল জেন্ডার কি, যে নন লিভিং থিংস, অর্থাৎ না পুরুষ বোঝাবে না মহিলা বোঝাবে, এদের কাজ হচ্ছে কি, এদের কাজ হচ্ছে মানে এরা কাউকেই বোঝায় না, ঠিক আছে। এরা হচ্ছে নন লিভিং থিংস, যত নন লিভিং থিংস আছে সবগুলোই হচ্ছে নিউট্রাল জেন্ডার। যেমন ওয়াচ, মার্কার, ক্যামেরা, লাইট, বাল্ব, বুক, চেয়ার, টেবিল, ঠিক আছে, এই সবগুলো। দেখো তাহলে এটা হচ্ছে নিউট্রাল জেন্ডার। কি বললাম, এটা লিখে নেবে, ইট ডিনোটস নন লিভিং থিংস, ঠিক আছে। যেমন কি এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদেরকে বলছি, যেমন ধরো টেবিল, মার্কার, ডাস্টার, বোতল, সব কিছু নন লিভিং থিং এটসেট্রা, অনেক আছে, ঠিক আছে। বোর্ড, অনেক আছে। তো এবার কি কি ধরনের, এবার আমরা কিছু, এবার এগুলো তো ছিল বেসিক একটা ধারণা। এবার আমরা একদম কোন কোন জিনিস থেকে কোশ্চেনগুলো দেয় এবং কি কি কোশ্চেনগুলো হতে পারে সেগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে। তোমরা নোট করে নাও। তো চলো এবার ক্লাসটাকে আগানো যাক। এবার আমরা দেখব কিছু ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে। এখানে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আমি কিছু প্রশ্ন করছি, যেমন আমি লিখলাম আই মেট আ ডক্টর, ঠিক আছে, আই মেট আ ডক্টর, ফুল স্টপ। প্রথম কোশ্চেন তোমাদের জন্য, ঠিক আছে। দ্বিতীয় কোশ্চেন লিখো, দ্বিতীয় কোশ্চেন তোমাদের জন্য, আ টিচার মাস্ট ডিসকাস দ্য সিলেবাস উইথ হিজ না হার না ইটস স্টুডেন্ট, ঠিক আছে। তারপরে আর কি আছে, তারপরে যেমন ধরো আমি বলতে পারি দা
should treat well ঠিক আছে, a doctor should treat well to his patient। ঠিক আছে, এই তিনটে কোশ্চেন আমি দিলাম। দেখো এখানে কি হবে, আই মেট এ ডক্টর, ঠিক আছে, হি সি না ইট ওয়াজ ইন এ হারি। দেখো এখানে আমি যে তিনটে জিনিস লিখেছি না, এখানে বা এখানে আর একটা জিনিস তোমরা লিখে নাও, যেমন আমি এখানে দিয়েছি দেখো তিনটে, এইটা টিচার, ডক্টর, বা তুমি লিখতে পারো আর একটা লিখে নাও, প্লেয়ার শুড প্লে ওয়েল for his its না হার কান্ট্রি, কান্ট্রি বা টিম বলতে পারো, কান্ট্রিও বলা যেতে পারে, তার দেশের জন্য ভালো খেলা উচিত বা টিমের জন্য। ঠিক আছে, সবারই তো আর দেশের হয়ে খেলার জন্য মানে খেলার সুযোগ হয় না, তাই কিন্তু আমরা লোকালে অনেকে কি হয়, আমরা টিমের জন্য খেলি, তাই আমি সেই জন্য টিমটা লিখলাম। তো দেখো দেখো আমি কি বলছি, যে ডক্টর, আই মেট এ ডক্টর, দেখো এখানে প্রত্যেকটা, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু এখানে দেখো এগুলো সবগুলোই কিন্তু আমরা কি জেন্ডার, এখানে হচ্ছে এগুলো কিন্তু কমন জেন্ডার। এবার কমন জেন্ডারে দেখো দুটোই হয় আমি বলেছি, ঠিক আছে, ম্যাসকুইলিনও হয় আবার ফেমিনিনও হয়, ম্যাসকুইলিন হয় আর ফেমিনিনও হয়। কিন্তু এখানে হচ্ছে যে আমরা তো জানি যেগুলো ম্যাসকুইলিন হয়, বা যেমন ব্রাদার, ফাদার, এদের জন্য আমরা কি ইউজ করি, বয় বা ব্রাদার, ঠিক আছে, বা ফাদার, এদের জন্য আমরা কি ইউজ করি, হি, হিজ আর হিমের ইউজ করি। কিন্তু যদি সেটা ধরো কোনো মেয়ে বোঝায়, যেমন মানে মেয়ে শব্দটা আমার ভুল হয়ে যাচ্ছে ইউজ করা, যদি কোনো স্ত্রীলিঙ্গ বোঝায়, তো দেখো যদি কোনো স্ত্রীলিঙ্গ বোঝায়, ঠিক আছে, আমাদের টেকনিক্যাল সাহেব বলছিল যে এখানে নিচে লিখতে হবে, যাই হোক, যেগুলো গার্ল বা যেগুলো আমাদের স্ত্রীলিঙ্গ বোঝায়, যেমন মাদার, এইসবের জন্য আমরা কি ইউজ করব, হার ইউজ করব। ঠিক আছে, হার ইউজ করব। এগুলোর জন্য আমরা কি ইউজ করি, এগুলোর জন্য আমরা হার ইউজ করি বা তোমার সি ইউজ করি। ঠিক আছে, ঠিক আছে, কি ইউজ করি, এইগুলো ইউজ করি। ঠিক আছে, অর্থাৎ যদি সেটা মেল বোঝায়, মেলের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করি আর ফিমেলের ক্ষেত্রে আমরা সি ব্যবহার করি। কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এখানে যে ডক্টর, টিচার, তারপরে এখানে প্লেয়ার, এগুলোতে সবগুলোই তো কিন্তু একটা কমন জেন্ডারের মধ্যে পড়ে, তাই না? ডক্টর মেয়েও ডক্টর হতে পারে, ছেলে পুরুষ ডক্টরও হতে পারে, বা তোমার টিচারও তাই, ঠিক আছে, মেল ফিমেল দুটোই হতে পারে, ডক্টরও তাই এবং প্লেয়ারও তাই। ঠিক আছে, বিষয়টা হলো গিয়ে এখানে তোমরা এখানে সঠিক কোনটা করবে, যদি সেখানে প্রায়োরিটি আমরা কাকে দেব, যদি দেখো যে সেখানে হি আছে
তাহলে সবসময় আমরা প্রায়োরিটি দেব, সবসময় আমরা প্রায়োরিটি দেব, এটাকে নোট করে লিখবে যে সবসময় আমরা প্রায়োরিটি দেব, প্রথমে ফার্স্ট প্রায়োরিটি হবে হি, ঠিক আছে। ঠিক আছে, প্রায়োরিটি। প্রায়োরিটি আমরা কাকে দেব? হি কে দেব। তারপরে বা প্রায়োরিটি বা ইম্পর্টেন্স বলতে পারো তোমরা, প্রায়োরিটি বা ইম্পর্টেন্স, ঠিক আছে। কাকে দেব আমরা? হি, হিজ আর হিমকে দেব, ঠিক আছে। কাকে দেব? হিমকে দেব। যদি এখানে হি, হিজ, হিম না কোনোটাই পাওয়া গেল না, তখন আমরা ইট, ইটস আর ইটকে দেব, ঠিক আছে। দেখো এটা হচ্ছে সাবজেক্টিভ কেস, এটা হচ্ছে তার অবজেক্টিভ কেস। এখানেও এটা সাবজেক্টিভ কেস, এটা হচ্ছে অবজেক্টিভ কেস, ঠিক আছে। আর এটা হচ্ছে পজেসিভ কেস, অর্থাৎ অধিকার বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথমে হি, হিজ, হিম যদি থাকে তাহলে এদের তিনটেকে আগে প্রায়োরিটি দিতে হবে। আর যদি সেখানে ইট, ইটস আর ইট থাকে তাহলে আমরা যদি এটা না থাকে তাহলে সেকেন্ডে ইট, ইটস, ইটকে দেব। যদি এটাও না থাকে তাহলে আমরা শেষে সি, হার এবং হারকে দেব, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো এটা হচ্ছে সাবজেক্টিভ কেস, ঠিক আছে। এখানে এটা আমি কি বললাম? সাবজেক্টিভ কেস। এটা হচ্ছে পজিটিভ কেস, এটা হচ্ছে তোমার অবজেক্টিভ কেস। মানে কি? মানে আমি একটু একটু বলে নিই যে আমি এখানে বলতে পারি তো হি প্লেজ ক্রিকেট, হি প্লেজ ক্রিকেট, ঠিক বলা যেতে পারে হি প্লেজ ক্রিকেট। আমি বললাম আই স্ল্যাপড হিম, আমি তাকে চড় মারলাম। তাহলে এখানে দেখো এটা হি, এটা কিন্তু সাবজেক্টিভ কেসে ইউজ হয়েছে, ঠিক আছে, সাবজেক্টিভ কেসে। আর এখানে হিম ইউজ করেছি আমরা, এটা হচ্ছে অবজেক্টিভ কেসে, ঠিক আছে। অবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, এর জন্য অবজেক্টিভ কেস, ঠিক আছে। এবার পজিটিভ কেস আমি বললাম যে হিজ পেন বা আমি বললাম আই নো হার মাদার, ঠিক আছে। তাহলে এখানে আমি তার মাকে তার মাকে চিনি আমি। তাহলে এই যে কার মা? তার মা। তাহলে এটা পজিটিভ কেসে, মানে পজিটিভ কেসে অধিকারে বোঝাচ্ছে যে তার মা, ঠিক আছে। তাহলে এর জন্য এটা কিন্তু পজিটিভ কেসে ব্যবহৃত হয়েছে। যাই হোক, আশা করি এটা বুঝতে পারলে। যখন আমরা প্রোনাউন পড়াবো তখন এগুলো সব বুঝতে পারবে, ঠিক আছে। আমি ছোট্ট করে একটু বলে নিলাম। তাহলে দেখো এগুলো কিন্তু এই কেস হিসাবে ব্যবহার হলো। এবার দেখো যে আই মিট এ ডক্টর, এখানে তাহলে আমি কি বললাম? সঠিক উত্তর কি হবে? এখানে হবে যেহেতু হি আছে এর জন্য হি ইউজ করব, ঠিক আছে। আই মেট এ ডক্টর, হি ওয়াজ ইন এ হারি, ঠিক আছে। বুঝতে পেরেছো? দেখো এ টিচার মাস্ট ডিসকাস দ্য সিলেবাস উইথ, ঠিক আছে, উইথ হিজ, হার না ইটস স্টুডেন্ট। তাহলে ইটসও হবে না, হারও হবে না, প্রায়োরিটি যাবে হিজকে। এ ডক্টর শুড ট্রিট ওয়েল টু হিজ পেশেন্ট। এখানে এ প্লেয়ার শুড প্লে ওয়েল ফর হিজ হবে, ঠিক আছে, ফর হিজ টিম। যদি এখানে মনে করো হি থাকতো না তখন আমাদেরকে ইট লাগাতে হতো, ঠিক আছে। যদি মনে করো এখানে হিজ থাকতো না আমাদেরকে ইটস লাগাতে হতো। যদি এখানে হিজ থাকতো না আমাদেরকে ইটস লাগাতে হতো। যদি এখানে হিজ থাকতো না আমাদেরকে কিন্তু ইটস লাগাতে হতো, ঠিক আছে। বুঝতে পেরেছো? শেষে প্রায়োরিটি পাবে সি, ঠিক আছে। তোমরা এটা নোট করে নাও। তো চলো এবার কিছু জিনিস তোমরা কনসেপ্টটা শিখে নাও ভালো করে। যে দেখো একটা জিনিস হয়
যেটা বললাম স্পেসিফিক জেন্ডার বলে একটা জিনিস হয়, স্পেসিফিক জেন্ডার। ঠিক আছে, স্পেসিফিক জেন্ডার মানে কি, যেখানে তোমার মেলকেও বোঝানো হবে আবার তোমার ফিমেলকেও বোঝানো হবে। স্পেসিফিক জেন্ডারে দেখো, স্পেসিফিক জেন্ডারে তোমার দুটো জিনিস বোঝায়। স্পেসিফিক জেন্ডারে কি বললাম, দুটো জিনিস বোঝায়। ঠিক আছে, একটা কি, একটা তোমার হবে প্রফেশন, আর একটা তোমার প্রফেশন হোক, র্যাঙ্ক হোক, টাইটেল হোক বা পোস্ট হোক। ঠিক আছে, এটা হচ্ছে তোমার স্পেসিফিক জেন্ডারের একটা ভাগ। যখন সেগুলো প্রফেশন বোঝাবে, র্যাঙ্ক বোঝাবে, টাইটেল বোঝাবে বা যখন পোস্ট বোঝাবে। ঠিক আছে, আর একটা জিনিস হয় যখন তোমার এটা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক বোঝাবে। ঠিক আছে, অর্থাৎ সেটা মেল না ফিমেল সেইটা বোঝাবে। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিকের জন্য আমরা মেল এবং ফিমেল ইউজ করব। ঠিক আছে, কিন্তু ভালো করে বুঝবে যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিকের উদাহরণটা কি, তার গঠনগত দিকটা কীরকম। গঠনগত দিক মানে ধরো কোনো ড্রেস হলো, কোনো পরিধানের কিছু জিনিস হলো, মানে ড্রেস হলো, বা যখন আমরা তাকে বোঝাবো যে মেয়ে বোঝাবো বা ছেলে বোঝাবো বা এই জিনিসগুলো বোঝাবো, বা যখন ওই বললাম যে ড্রেসের কোনো একটা সেন্স, যেমন তোমার মেয়েদের জন্য কি হয়, কোনো শাড়ি হচ্ছে তাদের নির্দিষ্ট একটা ড্রেস, আমাদের জন্য শার্ট। অবশ্যই এখন জামা মেয়েরা অবশ্য পরে, ঠিক আছে, কিন্তু মেয়েদের যখন কোনো আমরা জিনিস বলবো, যেমন আমি বললাম যে মেয়েদের ঘড়ি, ঠিক আছে, তখন আমরা কি ইউজ করব, ফিমেল ওয়াচ। তো এই ধরনের যদি ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক বোঝাই, ঠিক আছে, গঠনগত কিছু জিনিস বোঝাবে, সেক্ষেত্রে আমরা মেল ফিমেল ইউজ করব। কিন্তু যদি আমাদের এই প্রফেশন বোঝাই বা টাইটেল বোঝাই, তখন আমাদেরকে হয় তোমাকে দুটো জিনিস ইউজ করতে হবে, একটা হচ্ছে ম্যান, না হলে একটা হচ্ছে ওম্যান। ঠিক আছে, ম্যান না হলে ওম্যান। জিনিসটা কীরকম স্যার, জিনিসটা তোমরা এখানে আমি লিখে দিচ্ছি উদাহরণ। যেমন ধরো এক্সাম্পল, যেমন ধরো আমি বললাম যে পুলিশ টিচার, তারপর হচ্ছে সোলজার, পুলিশ টিচার সোলজার। ঠিক আছে, তারপরে যেমন ধরো ডক্টর, এগুলো যখন আমরা বোঝাবো, ঠিক আছে, ডক্টর। তারপরে এই ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক কীরকম, যেমন আমি ধরো বললাম, এখানে এর আমি উদাহরণগুলো লিখে দিই। হ্যাঁ, এখানে আমি একটু ভাগ করে দিচ্ছি, হ্যাঁ, যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, এবার এর এক্সাম্পলগুলো কি কি দেখে নাও। এর এক্সাম্পলগুলো যেমন হলো ফিমেল ওয়াচ না ওম্যান ওয়াচ কোনটা। ঠিক আছে, ফিমেল ড্রেস না ওম্যান ড্রেস কোনটা হবে। ঠিক আছে,
না ফিমেল পার্টস কোনটা হবে? ঠিক আছে, ফিমেল পার্টস না ওম্যান পার্টস কোনটা হবে? ঠিক আছে, বা তুমি বলতে পারো যে ম্যান ভিজিটর না মেল ভিজিটর। ঠিক আছে, বা তুমি বলতে পারো যে মেল না ম্যান গেস্ট। ঠিক আছে, এগুলো দিয়ে দরকার নেই, কোনটা কোনটা সঠিক হবে। ঠিক আছে, দেখো এখানে ভালো করে দেখো যে পুলিশ যখন আমি বলছি তখন এখানে আমরা কোনটা সঠিক হবে, এখানে ম্যান পুলিশ ঠিক হবে না মেল পুলিশ ঠিক হবে? ঠিক আছে, ম্যান পুলিশ না, যখন তুমি গ্রামারের দিক থেকে কথা বলো তখন তোমাকে কিন্তু এখানে এখানে কিন্তু মেল পুলিশ হবে না, কারণ আমি কি বলেছি, পুলিশ একটা হচ্ছে কি প্রফেশন বলতে পারো, প্রফেশন। তাহলে প্রফেশন বোঝাচ্ছে, এর জন্য আমরা কি করব, মেল ইউজ করব না, এখানে কি ইউজ করতে বলা হয়েছে, ম্যান আর ওম্যান। তাহলে এখানে আমরা কি করব, যে এখানে আমরা হয় ম্যান পুলিশ করব, না হয় যদি পুরুষ হয় পুরুষ বোঝানোর জন্য ম্যান পুলিশ, আর যদি মহিলা হয় তাহলে আমরা কি করব, ওম্যান পুলিশ। ঠিক আছে, ওম্যান পুলিশ। ঠিক আছে, টিচার আমরা হয় ম্যান টিচার করব, না হয় ওম্যান টিচার। যদি পুরুষ হয় তাহলে পুরুষ যদি হয় তাহলে ম্যান টিচার হবে, আর যদি মহিলা হয় তাহলে ওম্যান টিচার হবে। ডক্টরের ক্ষেত্রেও তাই, ম্যান। ঠিক আছে, কিন্তু মেল বা ফিমেল ইউজ করব না, এখানে মেল বা ফিমেল এখানে কিন্তু ইউজ করব না। ঠিক আছে, দেখো এখানে ম্যান ডক্টর যদি হয় তখন আমরা কি করব, ম্যান ডক্টর ইউজ করব। ঠিক আছে, ম্যান ডক্টর ইউজ করব যদি পুরুষ হয়, আর যদি মহিলা হয় তাহলে ওম্যান ডক্টর ইউজ করব। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। দেখো এখানে সোলজার আছে, তাহলে যদি পুরুষ হয় তাহলে সেজন্য আমরা কি করব, ম্যান সোলজার। ঠিক আছে, আশা করি চলে আসবে। এবং এটা যদি মহিলা হয় তাহলে তুমি এখানে ওম্যান সোলজারও কিন্তু তুমি করতে পারো। ঠিক আছে, একটা জিনিস তুমি মনে রাখবে, এখানে আরো একটা জিনিস তোমরা মনে রাখো, যে লেডি, কখন আমরা লেডি ইউজ করি, লেডি আর জেন্টলম্যান, লেডি এটা এবং জেন্টলম্যান আমরা কখন ইউজ করি, আমরা রেসপেক্ট দেওয়ার জন্য ব্যবহার করি। ঠিক আছে, তাই কখনোই তুমি কিন্তু এটা ইউজ করলে হবে না যে এখানে কিন্তু লেডি কি জন্য আমরা ইউজ করব, আগেই বললাম লেডি কিন্তু রেসপেক্টের জন্য আমরা কিন্তু ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমি যদি বললাম যে জেন্টেল লেডি কিন্তু ইউজ হবে না। ঠিক আছে, কারণ এখানে লেডি অলরেডি আমরা তাকে সম্মান দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই জেন্টেল লেডির কোনো মানে ঠিক ইউজ হবে না। লেডি আমরা রেসপেক্ট দেওয়ার জন্য আমরা ব্যবহার করি। ঠিক আছে, লেডিকে আমরা কি জন্য ইউজ করি, রেসপেক্ট দেওয়ার জন্য আমরা ইউজ করি। ঠিক জেন্টলম্যানকেও আমরা কিন্তু রেসপেক্ট দেওয়ার জন্য ইউজ করি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে তুমি এখানে জেন্টেল ওম্যান কিন্তু ইউজ করতে পারো, কিন্তু জেন্টেল লেডি কিন্তু ইউজ করতে পারে না, কারণ এই দুটোর ব্যবহার আমরা রেসপেক্টের জন্য ব্যবহার করি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এগুলো তোমরা কিন্তু নোট করে নাও। ঠিক আছে, এগুলো নোট করে নাও একটু। তো দেখো এবার যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে জেন্ডার। ঠিক আছে, জেন্ডার যেগুলো তোমার নন লিভিং থিংস হয়, নন লিভিং থিংস যেগুলো হয়। দেখো এবার আমরা নন লিভিং থিংসকে যখন আমরা জীবিত বা মানুষদের মতো ধরবো, ঠিক আছে, তখন সেগুলোকেও আমরা কিন্তু ফেমিনিন বা ম্যাসকুলাইন জেন্ডারে কিন্তু আমরা কিন্তু ভাগ করতে পারি। কি বললাম, যখন কোনো
নন লিভিং জিনিসকে আমরা জীবিত জিনিসের মতো ব্যবহার বা মানে জীবিত জিনিসদের মতো ব্যবহার করব, ঠিক আছে, বা প্রাণীদের মতো ব্যবহার করব, মানে জীবিত হিসাবে যখন আমরা ধরবো সেটাকে, তখন সেটা কি হবে, তখন সেটাকে আমরা বলবো পার্সনিফিকেশন। ঠিক আছে, আমরা কি বললাম, আমরা একটা শব্দ বললাম যেটা হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন মানে কি, এটাকে বলে মানবীকরণ। অর্থাৎ এখানে দেখো আগে পার্সন, কিন্তু এখানে লেখাই আছে আগে পার্সন, ঠিক আছে, অর্থাৎ মানবীকরণ বলতে পারো। অর্থাৎ কি বললাম, যে যখন কোনো নাউনকে, অর্থাৎ লিখে নাও এটা, হোয়েন এ নাউন, লিখে নাও এটা, যে হোয়েন আ নাউন, যখন কোনো নাউনকে ইজ ডেসক্রাইব, হোয়েন এ নাউন, বা যখন হোয়েন এ নন লিভিং থিংস লিখে নাও, নাউন তো বটেই কিন্তু সেটা নন লিভিং থিংস হবে। হোয়েন আ নন লিভিং থিং ইজ described as if living, ঠিক আছে, মানে যখন কোনো নন লিভিং বস্তুকে আমরা জীবিত হিসাবে ধরি, তখন সেটাকে বলে পার্সনিফিকেশন করা। যেমন কি স্যার, যেমন আমরা মুন, ঠিক আছে, চাঁদকে যখন আমরা জীবিত হিসেবে ধরি, ঠিক আছে, ঠিক আছে, যেমন অনেকে বলে চাঁদ মামা, চাঁদ মামা, তাহলে চাঁদকে মামা কেন বলে, বা চাঁদকে অনেক সময় মহিলাদের মতো ইউজ করা হয়, চাঁদের মতো চেহারা বলে। তাহলে চাঁদের মতো চেহারা কেন? কারণ চাঁদকে প্রথম ক্ষেত্রে অনেকেই বলে না যে চান্দা মামা, চাঁদ মামা, তাহলে চাঁদ মামা মামা কেন বলছি, তাহলে সেটা পার্সনিফিকেশন করছি আমরা চাঁদকে। তাহলে যখন আমরা পার্সনিফিকেশন করব, অর্থাৎ কোনো নন লিভিং বস্তুকে যখন আমরা জীবিত হিসাবে ধরব, তখন সেটাকেই বলছে পার্সনিফিকেশন। তো দেখো চাঁদকে কেন মামা বলে, বা বলে না অনেকে যে চাঁদ মামা কেন বলছে, কারণ চাঁদকে আমরা পার্সনিফিকেশন করছি, অর্থাৎ চাঁদ হচ্ছে একটা নন লিভিং থিংস, ঠিক আছে, সেই চাঁদকে আমরা কি করছি, লিভিং থিংস হিসেবে ব্যবহার করছি, চাঁদ মামা বলে। বা অনেকে দেখবে যে চাঁদ নিয়ে তো ভাই অনেক গান লেখা হয়েছে, ঠিক আছে, মোটামুটি 100টারও কি তারও বেশি, তাও তো আমি কম বললাম, মোটামুটি অনেক গান লেখা হয়েছে চাঁদকে নিয়ে, যেখানে তোমার চাঁদকে, মানে একটা ভাষার কথাই আমি বলছি, তুমি বাংলাতেই দেখবে অনেক গান পাবে যেটা চাঁদকে নিয়ে লেখা হয়েছে। অর্থাৎ চাঁদকে আমরা মানবীকরণ করছি, অর্থাৎ জীবিত হিসাবে ব্যবহার করছি, সেই জন্য এটাকেই আমরা বলছি পার্সনিফিকেশন, ঠিক আছে। যখন মুনকে আমরা ব্যবহার করি, বা যখন আমরা সানকে ব্যবহার করি, সূর্যকে, ঠিক আছে, তাহলে যখন আমরা পার্সনিফিকেশন করছি এই সবগুলো, যেমন সানলাইটকেও, ঠিক আছে, যেমন ধরো সানলাইট, মুনলাইট, ঠিক আছে। তো এই যে এই মুনকে আমরা কি হিসাবে যদি পার্সনিফিকেশন করি, এটা কি হিসাবে ব্যবহার করি আমরা, চাঁদের মতো মুখটি তোমার বলে, তাহলে চাঁদকে সবসময় আমরা কি হিসাবে করি, যে স্ত্রীলিঙ্গ হিসাবে সবসময় আমরা চাঁদকে কিন্তু ব্যবহার করি, ঠিক আছে। অনেকে চাঁদ মামা বলে, অনেকে আবার কি করে, তাহলে চাঁদ যদি মামা হয় তাহলে সেখানে আমরা পুরুষ হিসাবে চাঁদকে দেখছি, ঠিক আছে। সূর্যকে আমরা মেল হিসাবে ব্যবহার করছি, মেল, ঠিক আছে, যখন যে হিসাবে ব্যবহার করবে। অর্থাৎ সূর্যকে কেন আমরা মেল হিসাবে ব্যবহার করছি, যখন চাঁদ, মামারা কি হয়, মামারা অনেক মিষ্টি হয়, তাই না, মামারা অনেক মিষ্টি হয়, সেই জন্য চাঁদটা যেমন মিষ্টি লাগে দেখতে, ঠিক সেইভাবে মামার সঙ্গে তুলনা করা হয়, যে সেখানে কিন্তু চাঁদকে তখন সেখানে কিন্তু একটা
ম্যাসকুইলিন জেন্ডার হিসাবে দেখা হয়। কিন্তু অনেক সময় আমরা অনেক মেয়েদেরকে চাঁদের মতো, আমাদের পছন্দের মেয়েদেরকে কি বলি আমরা, চাঁদের সঙ্গে তুলনা করি, তাই না, স্পেশাল কাউকে। হ্যাঁ, তো সেই জন্য সেটাকে তখন আমরা কি হিসাবে ইউজ করছি, যে চাঁদের মতো যে স্নিগ্ধ, যে অপরূপ, যে সৌন্দর্য, যে মিষ্টি একটা ভাব, তাই না। তো সেইটাকে আমরা কিন্তু তখন যখন বোঝাচ্ছি যে মিষ্টি একটা ভাব, খুব স্নিগ্ধ, যে সুন্দরময়ী একটা যে ভাব, সেটা কিন্তু এই যখন ব্যবহার করছি তখন চাঁদ হিসাবে ব্যবহার করছি, তখন সেটা ফেমিনাইন হয়ে যাচ্ছে। সূর্যকে আমরা সানকে আমরা ম্যাসকুলিন কেন? কারণ সূর্য হচ্ছে অনেক প্রচণ্ড কি করে, যে তাপ দেয়, অনেকটা কি বোঝায়, যে এনার্জি, ফুল এনার্জি, তাপ, এদের জন্য আমরা কি করছি, ম্যাসকুলিন হিসাবে কিন্তু আমরা ব্যবহার করছি। যে সানলাইটকে আমরা কি হিসাবে ব্যবহার করি, সানলাইটকে আমরা কিন্তু ম্যাসকুলিন হিসাবে ব্যবহার করি, ঠিক আছে। আর মুনলাইটকে আমরা কি হিসাবে ব্যবহার করি, এটাকে আমরা ফেমিনিন হিসাবে ব্যবহার করি, ঠিক আছে। তাহলে এখানে কেন ব্যবহার করলাম, দেখো যখন পার্সনিফিকেশন করব তখন যখন ম্যাসকুলিন কোন ক্ষেত্রে ব্যবহার করব, দেখো ম্যাসকুলিন কিন্তু আমরা তখন ব্যবহার করব যখন সেটা কোনো হার্ড বোঝাবে, হার্ড জিনিস বোঝাবে, ঠিক আছে। যখন কোনো রুড বোঝাবে, বলে না তোর মেজাজটা সবসময় রুড হয়ে কেন থাকে রে, তো রুড। তারপর কি, কোনো শক্তি বোঝাবে, স্ট্রেংথ বোঝাবে, ঠিক আছে। তারপরে হার্ডনেস, ঠিক আছে, যেমন কোনো ক্রুয়েলটি বোঝাবে, ঠিক আছে, ক্রুয়েলটি বোঝাবে, এইসবগুলো যখন বোঝাবে, বা হিংস্র বোঝাবে যখন কোনো জিনিস, ঠিক আছে। ওই ডায়লগটা, মর্দ কো কভি দর্দ নেই হোতা, তার মানে কি, মানে শক্তি যখন বোঝাবে, যখন হার্শনেস বোঝাবে, তখন যখন কোনো তোমার হার্ড বোঝাবে, শক্ত জিনিস বোঝাবে, তখন সেটা কিন্তু সেগুলোকে আমরা মেল পার্সনিফিকেশন করি, ঠিক আছে। অর্থাৎ ম্যাসকুলিন হিসাবে কিন্তু সেটাকে আমরা তোমার কি করি, দেখি সেটাকে। তাহলে কি কি বোঝাবে, যখন হার্শ, রুড, স্ট্রেংথ, হার্শনেস, ঠিক আছে, নিষ্ঠুরতা, এইসবগুলো যখন বোঝাবে তখন সেটাকে ম্যাসকুলিন কিন্তু আমরা ধরি, ঠিক আছে। আচ্ছা, এবার ফেমিনাইন হিসাবে কোনগুলোকে ধরি, ফেমিনিন হিসাবে আমরা যেগুলো তোমার ফেমিনিন, ফেমিনিন হিসাবে কোনটাকে ধরি আমরা, যেগুলো তোমার কি হয়, মেয়েদের আচরণ বা স্বভাবটা কীরকম হয়, খুব সফট হয়, আদর হয়, মমতাময়ী হয়, ঠিক আছে। সবাই কিন্তু নয়, হ্যাঁ, এমন এখনকার মানে এখন কি, আগেও অনেক এমন নারী হয়ে গেছে, একদম পুরুষ দিকে না একদম আচ্ছাই মানে কুপিয়েছে আর কি, এরকমও কিন্তু হিংস্র নারী আছে। তো মানে আছে, মানে আমরা কিন্তু এরকমটা অনেক সময় কিন্তু কি হয়, নিউজে আসে। যাই হোক, তো ফেমিনিন কি বোঝাতে পারে, সফট জিনিস বোঝাবে, সফট বিউটি বোঝাবে, সফট বিউটি। তারপর তোমার ওয়ার্ম বোঝাবে। হ্যাঁ, এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে, যে ম্যাসকুলিনকে কিন্তু এখানে কোল্ডটাকেও কিন্তু আমরা ম্যাসকুলিন হিসাবে ধরি, ঠিক আছে। কিন্তু ওয়ার্মকে আমরা কিন্তু হিসাবে ধরি। তারপরে তোমার রিপ্রোডাক্টিভ, রিপ্রোডাক্টিভ অর্থাৎ আমরা সবাই কি মায়ের সন্তান, সেই জন্য মায়ের সন্তান, অর্থাৎ আমরা মায়ের পেট থেকে জন্ম নিই, সেই জন্য রিপ্রোডাক্টিভ কি হবে, ফেমিনিন জেন্ডার, মানে ফেমিনিনের মধ্যে পড়বে। তাহলে এই সবগুলো কিন্তু পড়বে, এগুলো নোট করে নাও। তো দেখো, এবার তোমরা কিছু ট্রাই করো, ঠিক আছে। আমি কিছু লিখছি, যেমন অর্ম, এটা কি হবে, তারপরে তোমার মাউন্টেন, এটা কি হবে, ফেমিনাইন না ম্যাসকুলিন, কোনটা, রিভার, ঠিক আছে।
তারপর তোমার ডেথ, তারপরে তোমার কোল্ড, ঠিক আছে, তারপরে সফট, সান, এটা তো পারবেই সকলে, মুন, ঠিক আছে, স্টর্ম। এগুলোকে যদি আমরা পার্সনিফিকেশন করি তাহলে এখানে কোন কোনগুলো মেল বোঝাচ্ছে বা কোন কোনগুলো ফিমেল বোঝাচ্ছে, কোন কোনগুলো, দেখো অর্ম, গরম, অর্মটা কি বলেছিলাম, এটা কিন্তু ফেমিনাইন, ঠিক আছে, কিন্তু কোল্ডকে আমরা কি বলেছিলাম, কোল্ডকে আমরা বলেছিলাম যে তোমার এটা কিন্তু হচ্ছে তোমার ম্যাসকুলাইন, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো মাউন্টেন, মাউন্টেনটা কি মেল হিসাবে ইউজ হবে, রিভার, রিভার ফিমেল হিসাবে ইউজ হবে, ঠিক আছে। ডেথ, ঠিক আছে, ডেথ কিন্তু এখানে তোমাকে মেল হিসাবে ইউজ হবে। সফট ফিমেল হিসাবে ইউজ হবে, সান মেল হিসাবে ইউজ হবে, মুন ফিমেল হিসাবে ইউজ হবে, স্টর্ম এটাও কিন্তু ফিমেল হিসাবে ইউজ হবে। কেন? কারণ একটা ভয়ঙ্কর দিক বোঝাচ্ছে, ঠিক আছে, হার্সনেস বোঝাচ্ছে, মুন ফিমেল, সান মেল, এটা এগুলো হচ্ছে পার্সনিফিকেশন। এবার আমি একটা ছোট্ট একটা কিছু কোশ্চেন দিচ্ছি, দেখো আমি বললাম ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ফেমাস ফর ইটস নাহার রিচ কালচার, ঠিক আছে। আর একটা আমি লিখলাম সিঙ্গাপুর ইজ ফেমাস বা নোন বলতে পারো ফর ইটস হার না হিজ ক্লিন স্ট্রিটস, ঠিক আছে। এখানে দেখো ইন্ডিয়া ইজ ফেমাস ফর ইটস হার না হার রিচ কালচার, আর সিঙ্গাপুর ইজ ফেমাস ফর ইটস হার না হিজ ক্লিন স্ট্রিট, কোনটা হবে? ঠিক আছে, তো দেখো যদি ভারত আমাদের মাতৃভূমি, তো যখন বিষয়টা মাদারল্যান্ডের কথা চলে আসবে, ঠিক আছে, আমরা আমাদের মাতৃভূমি কি ভারতবর্ষ, সেই জন্য আমরা ভারতকে আমরা কি জানি, ভারত মাতা, তো সেই জন্য ইন্ডিয়াকে আমরা ইটস করব না, আমরা কি করব, হার করব, ঠিক আছে। ইন্ডিয়া ইটস ফেমাস ফর হিজ রিচ কালচার, ঠিক আছে। কিন্তু আমাদের যখন অন্যান্য দেশ হবে, বিদেশি যেগুলো হবে অন্যান্য দেশ, ঠিক আছে, যখন ভারত ছাড়া অন্যান্য দেশের কথা হবে তখন আমরা হার করব না, হিজ করব না, শুধু ইটস করব, ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার আর একটা জিনিস তোমরা মাথায় রাখো যে ধরো নর্মাল কোনো, আমি বললাম নর্মাল কোনো এনিম্যাল, যখন নর্মাল কোনো এনিম্যাল বোঝাবে তখন তুমি সেটাকে ইট হিসাবে ইউজ করবে, ঠিক আছে, তখন সেটাকে ইট হিসাবে ইউজ করবে। ধরো বন্য কোনো পশু আছে, তখন যখন নর্মালি যখন তোমার কোনো পশু বোঝাবে তখন কিন্তু তুমি ইউজ করবে, কিন্তু যখন তুমি এনিম্যালের জায়গায় তুমি যখন তোমার পোষা হবে সেটা তুমি যখন সেটা নাম রেখে দিলে, হয়তো তোমার কাছে কোনো একটা ডগ আছে, সেই ডগের নাম তুমি রেখে দিলে রকি, ঠিক আছে। এবার রকি যখন তুমি নাম রাখছো তখন সেই ডগটাকে তুমি কিন্তু কি হিসাবে ব্যবহার করবে, তুমি সেখানে ইট ব্যবহার করতে পারো, হি ব্যবহার করতে পারো বা সি ব্যবহার করতে পারো, তোমার যা ইচ্ছে তাই তুমি ব্যবহার করতে পারো, ঠিক আছে। কিন্তু যদি নর্মাল এনিম্যাল বোঝায় তখন হি সি ইট ব্যবহার করবো না, অনলি ইট ইউজ করবো যখন সাধারণ এনিম্যালের কথা বোঝাবে। যখন তুমি সেটাকে পুষছো, নাম রাখছো, তখন সেটা তোমার
ইট, হি, সি, যা ইচ্ছা তুমি তাই লাগাতে পারো। ঠিক আছে, নোট করে নাও। এরপর আমরা পরবর্তী কন্টিনিউ করব। তো দেখো জেনে নাও এবার নাউনের একটা জিনিস জেনে নাও যে নাউনের নাউন কেস। কি বললাম স্যার? নাউন কেস। ঠিক, দেখো নাউনের 4টে কেস হয়। ঠিক আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার সাবজেক্টিভ কেস, যেখানে নাউন সাবজেক্ট হিসাবে ইউজ হবে। দ্বিতীয়টা হয়, ঠিক আছে, দ্বিতীয়টা হয় তোমার অবজেক্টিভ কেস। নাউনের কেস ঠিকভাবে ইউজ বলো, ঠিকভাবে দেখো যে নাউন কি কি হিসাবে ব্যবহার হয়, সেটা কিন্তু আমি করিয়েছিলাম। দেখো অবজেক্টিভ কেস হিসাবে, আর আরেকটা হয় ভোকেটিভ কেস। ঠিক আছে, ভোকেটিভ কেস। আর আরেকটা তোমার হয় পজেসিভ কেস। পজেসিভ কেস, ভোকেটিভ কেস, অবজেক্টিভ কেস আর সাবজেক্টিভ কেস। ছোট্ট করে বুঝে নাও। দেখো আমি বললাম রাম প্লেজ ক্রিকেট, এখানে দুটো নাউন দেখতে পাচ্ছ, রাম আর ক্রিকেট। এখানে এই যে রাম, এটা সাবজেক্ট হিসাবে ইউজ হয়েছে, এখানে এটা অবজেক্ট হিসাবে ইউজ হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে রাম এখানে সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে, এটা কিন্তু নাউন। রাম কি নাউন, সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে, এই জন্য এটা সাবজেক্টিভ কেসে আছে। ঠিক আছে, এইখানে দেখো এটা ক্রিকেট একটা নাউন, ক্রিকেটটা এখানে অবজেক্টিভ, এখানে অবজেক্টের জায়গায় বসেছে, অবজেক্ট ক্রিকেট এখানে, সেই জন্য এটা হচ্ছে অবজেক্টিভ কেসে আছে ক্রিকেট। ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্টিভ কেস। আর আরেকটা ছোট্ট করে বুঝে নাও যে ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস এটাকে বলে যেমন মানে যাকে মানে যার সম্পর্কে বলবে বা যাকে মানে তোমার সম্বন্ধিত করবে। যেমন আমি বললাম রাম কাম হেয়ার, রাম কাম হেয়ার, আমি রামকে ডেকে বলছি রাম এখানে আয়, কাকে উদ্দেশ্য করে বলছি? রামকে বলছি। তাহলে এখানে রাম কি, রাম হচ্ছে ভোকেটিভ কেস। ঠিক আছে, আমি বললাম যে রাম ইউ শুড বাই আ নিউ কার। ঠিক আছে, রাম তোমার একটা গাড়ি কেনা উচিত। তাহলে আমি কি বললাম? রাম, রাম এখানে আমি ইউ মানে কে, ইউ মানে হচ্ছে রাম, রামকে সম্বন্ধিত করে বলছি যে রাম, রাম তোমার একটা গাড়ি কেনা উচিত। তাহলে এটা হচ্ছে রাম ভোকেটিভ কেস। এবার এখানে দেখো এই জিনিসটা থেকে তোমার কিন্তু এইখানে কোশ্চেন আসে। ঠিক আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে কি, পজেসিভ কেস। পজেসিভ কেস মানে আমি কি বললাম যে রামস কার। ঠিক আছে, রামস কার। ঠিক আছে, এটা ঠিক। আমি আবার বললাম, তাহলে এখানে পজেশন কি দিয়ে বোঝাচ্ছে? অ্যাপোস্ট্রফি এস দিয়ে বোঝাচ্ছে। এটা কি অ্যাপোস্ট্রফি, তার সঙ্গে এস লাগিয়ে আমি এটা পজেশন বোঝাচ্ছি, পজেশন, সেই জন্য এটা হচ্ছে পজেসিভ কেস। অর্থাৎ রামের গাড়ি, কার গাড়ি? রামের গাড়ি, পজেশন বোঝাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি বললাম যে কার অফ রাম, রামের গাড়ি। তাহলে এখানে দেখো অফ লাগিয়েছি, এখানেও কিন্তু পজিশন বোঝাচ্ছে। তাহলে পজিশন বোঝানোর জন্য আমরা দুটো জিনিস ব্যবহার করি, একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস আর একটা হচ্ছে অফ। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার এইটুকু নিয়ে তোমাদেরকে কিন্তু জানতে হবে, একটু জেনে নাও। চলো এটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তোমরা একটু দেখে নোট করে নাও। তো দেখো আমি কিছু জিনিস তোমাদের জন্য নিয়ে এসেছি, আমি লিখে নিয়েছি আগেই, যাতে টাইম একটু সেভ করা যায়। ঠিক আছে, যখন তুমি ভিডিওটা দেখছো তখন কি হচ্ছে, স্লাইডগুলো যেগুলো লিখছি আমি সেগুলো কিন্তু মুছে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবং মোছার পার্টটা এডিটের সময় কিন্তু কেটে দেওয়া হয়। ঠিক আছে, দেখো এখানে পজিটিভ কেস তো আমরা শিখলাম। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, পার্সনিফিকেশন মানে মানবীকরণ। অর্থাৎ যখন কোনো, কি বললাম যে যখন কোনো নন লিভিং থিংসকে আমরা মানুষের কোনো জিনিস দিয়ে আমরা তুলনা করছি বা জীবিত হিসাবে যখন আমরা দেখছি, তখন সেটা হয় পার্সনিফিকেশন। প্লেসের ক্ষেত্রে, হেভেনলি বডি বা ইডিয়ামসের ক্ষেত্রেও কিন্তু আমরা কি করি, পজিটিভ কেস বা মানে তোমার পজিটিভ কেসের জন্য আমরা কিন্তু অ্যাপোস্ট্রফি এস লাগাই। যেমন ধরো আমি যদি কোনখানে অফ লাগাবো, এই যে অফ,
অফ আর এই যে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহারটা আমরা তো জানি যে অফ ইউজ কখন করা হয়, অফ ইউজ করা হয় নন লিভিং থিংসের জন্য। আশা করি আসছে। তো দেখো অফের জিনিসটা আমরা কখন ইউজ করি, যে অফ অফ কখন ইউজ করব আর অ্যাপোস্ট্রফি এস কখন ইউজ করব, এই জিনিসটা তোমাদেরকে কিন্তু ভালো করে বুঝতে হবে। আমি কি বলেছি, যদি পার্সনিফিকেশন বোঝাই, পার্সনিফিকেশন যখন নন লিভিং থিংসকে আমরা জীবিত হিসাবে যখন আমরা দেখছি, দেখো ইন্ডিয়াজ পপুলেশন, বা এখানে তুমি যদি আরো দিতে পারো যে যখন কোনো জিনিস ইউনিক হবে, ইউনিক যখন হবে তখন কিন্তু সবগুলো ক্ষেত্রে কিন্তু আমরা এসকে কিন্তু লাগাবো। এই সবগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করব, এস অ্যাপোস্ট্রফি এস লাগাবো। যখন এই সবগুলোর জন্য ব্যবহার হবে তখন অ্যাপোস্ট্রফি এস লাগাবো। অফ কিন্তু আমরা শুধুমাত্র নন লিভিং থিংসের জন্য লাগাবো। দেখো ইন্ডিয়াস পপুলেশন, ঠিক আছে, ভারতবর্ষের পপুলেশন। আচ্ছা পপুলেশন মানে কি মানুষজনের সঙ্গে সম্পর্কিত, তো ইন্ডিয়াস পপুলেশন কিন্তু একদম ঠিক। ঠিক আছে, আমি বললাম ওয়েস্ট বেঙ্গল হিলস, ওয়েস্ট বেঙ্গল হিলস, ঠিক আছে, পর্বত। তাহলে তুমি এখানে এটা কিন্তু হবে না, ঠিক আছে। কেন হবে না, কারণ দেখো হিলস, এখানে পর্বত কিন্তু কোনোভাবেই দেখো এখানে কিন্তু হিলস, সরি ভুল বললাম, যে ওয়েস্ট বেঙ্গল হিলস এটা কিন্তু একদম সঠিক আছে, ঠিক আছে। এটাকে কি করছি, এটাকে কিন্তু আমি তোমাদের ওই যে বললাম না যে জিনিসটা ইউনিক হিসাবে থাকবে, ইউনিক, তাহলে তুমি এখানে ওয়েস্ট বেঙ্গল হিলসও করতে পারো বা হিলস অফ তুমি ওয়েস্ট বেঙ্গলও করতে পারো, এই দুটোই কিন্তু এটা এখানে ঠিক, ঠিক আছে। নিউ ইয়ার্স ওকেশন, ওকেশন কাদের জন্য হয়, মানুষদের জন্য হয়, ঠিক আছে একদম। অন উইকস ওকেশন, ঠিক আছে একদম ঠিক আছে। আচ্ছা অন ইয়ার্স ডিউরেশন, ডিউরেশনটা মানুষদের জন্য হবে না, এখানে তুমি লিখবে যে ডিউরেশন অফ 1 ইয়ার, ঠিক আছে, ডিউরেশন অফ 1 ইয়ার। সানস রে, এটা কিন্তু ভুল, সানস রে গ্রামাটিক্যালি যদি দেখো তাহলে এটা কিন্তু ভুল, সানস রে হবে না, কি হবে, রে অফ সানস হবে, রে অফ সান, ঠিক আছে। কারণ রে মানুষের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। কিন্তু তুমি যদি দেখো গ্লোরি, হ্যাঁ গ্লোরি, তা দেখো গ্লোরিকে তুমি যদি দেখো তাহলে এখানে কি হবে, এইটাকে আমরা মানুষের সঙ্গে তুলনা করতে পারছি। গ্লোরি কার জন্য ব্যবহার করা হয়, মানুষদের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। সানস গ্লোরি, অর্থাৎ গ্লোরি মানে কি, যে চমকটা আর বোঝাতে, ঠিক আছে। তার মানে এটা একদম এখানে কিন্তু একদম সঠিক হয়েছে, এই যে সানকে এটা এখানে পার্সনিফিকেশন করা হয়েছে, ঠিক আছে। এখানে সানকে পার্সনিফিকেশন করা হয়নি, ঠিক আছে। যেমন দ্য হাইকোর্টস অর্ডার মানুষদের জন্যই পাস করা হয়, তাহলে এটা পার্সনিফিকেশনের, এটা কিন্তু একদম ঠিক, ঠিক আছে, পার্সনিফিকেশনের জন্য। আর দ্য কোর্টস লোকেশন, আচ্ছা লোকেশন এইটা কিন্তু পার্সনিফিকেশন করা হয়নি, এই জন্য কি হবে, দ্য লোকেশন অফ দ্য, এটা ভুল হবে, এটা কি হবে, দ্য লোকেশন অফ দ্য কোর্ট, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এটা তোমরা নোট করে নিতে পারো, আমি মুছে দেব। তো দেখো এবার একটা জিনিস, যে নাউন আমরা শিখেছিলাম এবং নাউনের একটা জিনিস আমরা সিঙ্গুলার এবং প্লুরাল পড়েছিলাম, ঠিক আছে, সিঙ্গুলার এবং প্লুরাল, ঠিক আছে। এবার দেখো যে যদি আমরা কোনো একটা নাউন আছে, ঠিক আছে, সেই নাউনকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি, যেগুলো কাউন্টেবল নাউন সেগুলো সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি এবং প্লুরাল থেকে সিঙ্গুলার করতে পারি কিসে, যেগুলো তোমার কাউন্টেবল নাউন, ঠিক আছে, যেগুলো তোমার কাউন্টেবল নাউন। এবার সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য আমরা কি করি, শেষে এস লাগাই। যেমন আমি বললাম ম্যাঙ্গো, এস বা ইয়েস লাগাই, ঠিক আছে। আমি যেমন বললাম ম্যাঙ্গোজ, বা এখানে আমি বললাম ধরো
ক্যাটস। তো যখন আমি এটা ক্যাটস বললাম শেষে কিন্তু আমরা এস লাগাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমরা যখন পজিশন বোঝাবো তখন কিন্তু এস, পজিশন যখন বোঝাবো তখন কিন্তু আমরা কি করব, এস দিয়ে আমরা করছি। তাহলে দেখো এখানে ক্যাটসেস হয়ে যাচ্ছে। তাহলে যখন তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন তোমাদের এখানে এস সাউন্ড শেষে এস সাউন্ড যখন দেবে, এস সাউন্ড যদি দেয় তখন আমরা কিভাবে করব, তোমার পজিশনটা কিভাবে বোঝাবো, ঠিক আছে। যেমন আমি বলছি, আর যদি এস সাউন্ড যদি না দেয়, যেমন এস সাউন্ড দেয় না, আমি কি বললাম, আমি বললাম তোমার রাম বললাম। এবার যখন আমরা পজিশন জিনিসটা বোঝাচ্ছি, পজিশন জিনিসটা যখন আমি বোঝাচ্ছি তখন দেখো পজিশনে যদি এস সাউন্ড দেয় আর যদি এস সাউন্ড না দেয়, যেমন এখানে রাম শেষে এস, যেমন আমি বললাম যদি আমি পজিশন করি রামের শেষে কিন্তু এস সাউন্ড যদি না দেয়, আমি কি বললাম, এস সাউন্ড যদি না দেয়, তুমি আমাকে একটা কথা বলো, রাম উচ্চারণ করলে তুমি শেষে এস উচ্চারণ আসছে না, রাম এস আসছে না তো শেষে, ভাই শেষে কি রাম আর এম মর উচ্চারণ আসছে, শেষে এস উচ্চারণ আসছে না। তাহলে যেগুলোতে আসবে না সেগুলোতে আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমরা কি করব, সেটাকে পজিশন বোঝাবো, সেটাকে আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে বোঝাতে পারবো। যেমন রামের রামস কার, ঠিক আছে, বুঝতে পারলে, বা রামস হাউস বলতে পারো, বা রামস গার্ডেন, বা রামস অনেক কিছু করতে পারো তুমি, মানে মেন কথা হচ্ছে রামস পেন লিখে দাও, পেন, রামের পেন। কিন্তু যেমন আমি বললাম যে জেমস, এখানে দেখো জেমস একটা মানুষের নাম, তাহলে এখানে কি এস সাউন্ড আসছে তো স্যার, তাহলে এটাকে আমি যদি আমি জেমসেস করি তাহলে এটা কিন্তু, যেমন জেমসেস পেন, এটা কিন্তু ভুল হয়ে যাবে, কারণ জেমসেস শেষে এ সাউন্ড আসছে, এর জন্য তোমাকে কি করতে হবে, এর পরিবর্তে তোমাকে কিন্তু এটা করতে হবে যে জেমস থাকলো যেটা নাম আছে শেষে এস সাউন্ডের জন্য আমরা কিন্তু জেমস পেন করব, এটা কিন্তু আমাদের সঠিক হবে। অর্থাৎ এসটা লাগাবো না, অ্যাপোস্ট্রফি শুধুমাত্র অ্যাপোস্ট্রফি দিয়ে ছেড়ে দেবো, কি শুধুমাত্র অ্যাপোস্ট্রফি দিয়ে ছেড়ে দেবো। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? বোঝা গেছে? তাহলে আশা করি তোমরা এগুলো খুব সুন্দরভাবে করতে পারবে। দেখো এবার আমি একটা জিনিস লিখছি যে গার্ল স্কুল, ঠিক আছে, আমি লিখলাম গার্লস স্কুল, ঠিক আছে, গার্লস স্কুল, গার্লসেস স্কুল, আর আমি লিখলাম গার্লস স্কুল, ঠিক আছে। কোনটা সঠিক? আচ্ছা এটা ছাড়ো, বলো এই দুটোর মধ্যে কোনটা ঠিক? গার্ল স্কুল, ঠিক আছে। আমি আর একটা লিখছি তোমার গার্লস স্কুল, ঠিক আছে। কোনটা ঠিক হবে বলো? এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি নাই, ঠিক আছে। আচ্ছা ছাড়ো, আমি বোঝাচ্ছি যে এখানে দেখো এই দুটোর মধ্যে কোনটা ঠিক সেটা বলো, যে গার্লস স্কুল না গার্লসেস স্কুল, কোনটা ঠিক? এখানে এটাও ভুল, এটাও ভুল। এটা গার্লস কেন ভুল? এখানে গার্লস স্কুল মানে একটা মেয়ের স্কুল বোঝাচ্ছে, তাহলে তুমি বলো যে একটা মেয়ের কখনো স্কুল হতে পারে? স্কুল একটা মেয়ের হয়? একটা মেয়ের জন্যই কি স্কুল হয়? না, স্বাভাবিক না, সেজন্য এটা ভুল। এটা গার্লসেস স্কুল, এখানে মেয়েদের করা আছে, তাহলে মেয়েদের করা আছে, তাহলে এস লাগা আছে, তাহলে মেয়েদের স্কুল, এটা তো সঠিক হওয়ার কথা, কিন্তু এটাও সঠিক নয়। কারণ কি, এখানে এস সাউন্ড আসছে, গার্লসেস হয়ে যাচ্ছে, গার্লসেস। আমি কি বললাম, এস সাউন্ড হলে সেটা কিন্তু ভুল হবে। এখানে তোমাকে কি করতে হবে, এখানে করতে হবে গার্লস, গার্লস হলো বেশ। এবার তোমার শুধু অ্যাপোস্ট্রফি দিয়ে ছেড়ে দাও, গার্লস স্কুল, ঠিক আছে। এইটুকু জিনিস তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবে, এই একটা পয়েন্ট, ঠিক আছে, মানে এই পয়েন্টের মধ্যে এটা চলে আসছে। আর একটা তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে দেখো, যখন আমি একটা জিনিস লিখছি
যে যদি ভুলে যাব হয়তো না বললে, হ্যাঁ যদি আমি কম্পাউন্ড নাউনের কথা আমি যদি বলি, ঠিক আছে, আমি একটু এটা মুছে দেই, যাই হোক, এটা নোট করে নেবে আশা করি, ঠিক আছে, এটা তোমরা নোট করে নেবে। তো দেখো বোর্ডটাকে আমি মুছে নিলাম, এবার দেখো ভালো করে দেখো যে আমি যেটা বলতে চাইছি যে যদি কম্পাউন্ড নাউন হয়, কি বললাম, কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন মানে কি? কম্পাউন্ড নাউন মানে হচ্ছে যখন অনেকগুলো নাউন দিয়ে একটা নাউন শব্দ তৈরি, অনেকগুলো শব্দ দিয়ে যখন একটা নাউন শব্দ তৈরি হয়, যেমন স্কুল ব্যাগ, টুথব্রাশ, ঠিক আছে, এই সবগুলো। এখানে যেমন যেমন আমি বললাম স্কুল ব্যাগ, স্কুল ব্যাগের প্লুরাল কি হবে? এটা হবে স্কুল ব্যাগ। যদি তুমি দেখো স্কুল ব্যাগের প্লুরাল কি হবে? স্কুল। স্কুল ব্যাগ থেকে তোমার এখানে হবে স্কুল ব্যাগ, ঠিক আছে, স্কুল ব্যাগস। শেষে এস যোগ হচ্ছে, অর্থাৎ কম্পাউন্ড নাউনের শেষে এস যোগ করে আমরা নাউন প্লুরাল করতে পারি, সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি। অর্থাৎ এখানে তুমি একটা জিনিস মনে রাখবে যে আমি বললাম যে সন ইন ল, সন ইন ল, আমি বলছি সন ইন ল। তাহলে যখন এই সন ইন লকে যখন আমরা একটা জিনিস মাথায় রাখবে যে যখন আমরা পজেশন হিসাবে ব্যবহার করব, পজেশন হিসাবে যখন আমরা ব্যবহার করব, পজেশন হিসাবে আমরা যখন ব্যবহার করব তখন সেটা কি হবে? পজেশন হিসাবে যখন আমরা ব্যবহার করব তখন সেটা তোমার হবে এখানে শেষে 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 অ্যাপোস্ট্রফি এস দেব, মনে রাখবে, শেষে অ্যাপোস্ট্রফি এস দেব। কিন্তু যদি আমরা প্লুরাল করি, প্লুরাল যদি আমরা করি, সাপোজ করো আমরা প্লুরাল করছি, তখন আমরা কিন্তু মেন ওয়ার্ডের শেষে কিন্তু আমরা এস যোগ করব। যেমন জিনিসটা আমি বোঝাচ্ছি, জিনিসটা হয়তো এখানে বুঝতে পারলে না। দেখো সন ইন ল, যখন সন ইন ল পজেশন হিসাবে ইউজ হবে তখন এখানে কি হবে? সন ইন লজ মানে জামাইয়ের, ঠিক আছে, জামাইয়ের, সন ইন লজ মানে হচ্ছে জামাইয়ের। যেমন ডটার ইন লজ অর্থাৎ বৌমার। কিন্তু যখন আমি বলবো অনেকগুলি জামাই, অর্থাৎ প্লুরালে যখন আমি করব অনেকগুলি জামাই, তখন কি হবে? সন্স ইন ল, ঠিক আছে, মেন ওয়ার্ডের শেষে এস যোগ হয়েছে, সন্স ইন ল। এখানে কি ডটার্স ইন ল হবে, এখানে এস মেন ওয়ার্ডের শেষে এস, ডটার ইন লজ, ঠিক বলে? অবশ্যই ঠিক। যেমন এখানে তুমি যদি আর একটা জিনিস ধরো, যেমন মেম্বার অফ পার্লামেন্ট, যখন আমি মেম্বার অফ পার্লামেন্টকে পজেশনে যখন ব্যবহার করছি তখন আমি কি করব? মেম্বার অফ পার্লামেন্ট, ঠিক আছে, যখন আমি এটাকে, তখন এখানে তোমার পার্লামেন্টস হবে, ঠিক আছে। ও সরি, মেম্বার অফ পার্লামেন্ট, তখন কিন্তু শেষে মেন ওয়ার্ড কে আছে, কি বললাম যে এখানে শেষে, হ্যাঁ ঠিকই তো লিখেছিলাম, সরি, শেষে কিন্তু অ্যাপোস্ট্রফি হবে পজিশন বোঝানোর জন্য, ঠিক আছে। কি বললাম যে শেষে অ্যাপোস্ট্রফি হবে পজিশন বোঝানোর জন্য, ঠিক আছে। আর যদি আমরা এটাকে যদি আমরা ই হিসাবে ইউজ করি, তোমার প্লুরাল হিসাবে যদি আমরা ইউজ করি, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ইউজ করব মেন ওয়ার্ডের শেষে কিন্তু আমরা তখন কিন্তু মেম্বার্স হবে,
ঠিক আছে, মেম্বার্স হবে, মেম্বার্স অফ পার্লামেন্ট। ঠিক আছে, মেম্বার্স অফ পার্লামেন্ট, অর্থাৎ এখানে মেন ওয়ার্ডের শেষে লেগেছে, এখানে দেখো মেন ওয়ার্ডের শেষে লেগেছে, মেম্বারটা মেন ওয়ার্ডের শেষে এস লেগেছে প্লুরাল করার সময়, কিন্তু শব্দের শেষে আমরা অ্যাপোস্ট্রফি এস লাগাচ্ছি পজিশন বোঝানোর জন্য। এখানে মানে কি, এখানে হচ্ছে এর পজিশন শব্দটির অর্থ কি, মেম্বার অফ পার্লামেন্ট, অর্থাৎ এমপির বা মেম্বার অফ পার্লামেন্টের। এখানে কি অনেকগুলি, এখানে কি অনেকগুলি, এখানে কি অর্থে অনেকগুলি অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। আর কিছু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো, যদি ধরো কোনো জিনিস আছে আমি লিখলাম, এগুলো কিন্তু নোট করে নেবে ভালো করে। আমি লিখছি যে যে রাম অ্যান্ড শ্যামস শেষে ফ্রেন্ড দিয়েছে, রাম অ্যান্ড শ্যাম ফ্রেন্ডস। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো ভালো করে বুঝবে যে রামের এবং শ্যামের একটা বন্ধু যখন বোঝাবে, অর্থাৎ দুটোর পজিশনই একই, অর্থাৎ রামেরও যে বন্ধু শ্যামেরও সেই বন্ধু, তাহলে যদি একটা বন্ধু হয় সেজন্য ফ্রেন্ড ইউজ করব। কিন্তু যদি অনেকগুলি বন্ধু হয়, রামের এবং বন্ধু শ্যামের যদি অনেকগুলি বন্ধু হয়, একই বন্ধু একই পজিশন, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে, সেক্ষেত্রে কিন্তু ফ্রেন্ড এস করব। ঠিক আছে, বুঝতে পেরেছো, দুটোই ঠিক, রামস এবং শ্যামস ফ্রেন্ডও হয়, আবার রামস এবং শ্যামস ফ্রেন্ডসও হয়, অর্থাৎ রামের এবং শ্যামের পজিশনটা একই, মানে ওদের একটা বন্ধু হতেই পারে, আবার ওদের অনেকগুলো বন্ধু হতেই পারে। ঠিক আছে, কিন্তু যখন দেওয়া থাকলো যে রামস অ্যান্ড শ্যামস ফ্রেন্ড, রামস এবং শ্যামস ফ্রেন্ড, এর মানে কি, এর মানে হচ্ছে রামস অ্যান্ড শ্যামস, রামের এবং শ্যামের বন্ধু আলাদা আলাদা বন্ধু। এই জন্য যদি তাদের আলাদা আলাদা বন্ধু হয়, তাহলে তো সেক্ষেত্রে আমরা এস ইউজ করব। তখন কিন্তু আমরা ফ্রেন্ড একটাই হোক বা এই হয়, একটার জন্যও কিন্তু আমরা, যদি রামের একটা মানে রামের বন্ধু হয়, এই যে শেষে পজিশনটার মানে হলো যে রামের এবং শ্যামের বন্ধু আলাদা, তাহলে যদি রামের একটা বন্ধু আলাদা, শ্যামের একটা বন্ধু আলাদা যদি হয়, একটা করেও যদি বোঝাই, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু তাও এস যোগ করব, এই ফ্রেন্ড হবে না। যদি অনেকগুলো বোঝাই তাও এস লাগাবো, যদি একটা বোঝাই তাও কিন্তু আলাদা মানে এস লাগাবো। ঠিক আছে, এই ফ্রেন্ড কিন্তু হবে না। ঠিক আছে, অর্থাৎ দুটোরই পজিশন কিন্তু একই। ঠিক আছে, আমি বললাম যে 3 নম্বর উদাহরণটা লিখে, রোহিত অ্যান্ড ঋতিকাজ ওয়েডিং। ঠিক আছে, কি হবে, রোহিত অ্যান্ড ঋতিকাজ ওয়েডিং হবে। এরা যদি কাপল হয় তাহলে কি হবে, কাপল যদি হয় তাহলে এটা কিন্তু সঠিক হবে, শেষে একটার শেষে লাগাবো। ঠিক আছে, এস লাগাবো, মানে রোহিতের সাথে ঋতিকার বিয়ে, সেই জন্য রোহিত এবং ঋতিকাজ ওয়েডিং, রোহিতের আর ঋতিকার বিয়েতে। ঠিক আছে, এইভাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি আর একটা জিনিস আমার মনে পড়লো, ধরো আমি লিখলাম, এই সাইড করে একটু লিখে দিচ্ছি, তোমরা বুঝে নেবে যে একটা আর একটা, ধরো এখানে ডবল কোনো পজিশন হলো, যেমন আমি বললাম যে মাই ফ্রেন্ডস ব্রাদার হ্যাজ গট তো হয় না, হ্যাজ গটেন হয়, তো যাই হোক, তো হ্যাজ my friend's brother has my friends, বা তুমি মাই ফ্রেন্ডস ছাড়ো, আমি লিখলাম, দেখো ভালো করে বুঝতে সুবিধা হবে, রামস ব্রাদার্স, এখানে আমরা এস লাগিয়েছি, দেখো রামস ব্রাদার্স, এখানেও কিন্তু রামস ব্রাদার ফাদার, বা এখানে তুমি সিস্টার করে দাও, রামস ব্রাদার সিস্টার।
হ্যাজ গান দেয়ার। ঠিক আছে, গান দেয়ার। তাহলে এখানে দেখো ডবল যদি অ্যাপোস্ট্রফি আমরা ব্যবহার করব না, এই ডবল অ্যাপোস্ট্রফি কিন্তু ভুল ব্যবহার করা। ঠিক আছে, কি লিখবো আমরা? আমরা লিখবো এই যে এইটাকে তুলে ধরবো। ঠিক আছে, এইটাকে তুলে ধরবো আগে, যে শেষের নাউনটাকে তুলে ধরবো, শেষে যেটা থাকবে। তাহলে কি হবে? সিস্টার অফ, তখন তারপরে এই নাউনটা সিস্টার অফ হলো, মধ্যেরটাকে বাদ দেবো, তাহলে সিস্টার অফ, তখন এই যে রামস করব, তখন রামস করব, সিস্টার অফ রামস ব্রাদার। এখন সেটা ঠিক আছে। অর্থাৎ কি বললাম, শেষে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটাকে তুলে দিয়ে তারপরে অফ যোগ করব, তারপরে রামস ব্রাদার করব, আর এখানকার অ্যাপোস্ট্রোফি করব না। তাহলে সিস্টার অফ রামস ব্রাদার হ্যাজ গন দেয়ার। ঠিক আছে, এই হচ্ছে সঠিক উত্তর। আশা করি ক্লাসটা খুব ভালোভাবে শিখতে পারছো কি পারছো না অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাও। তো 2026 সাল চলে এসেছে, আজকে 3 তারিখ। তো এই বছরটা যেন সবারই, প্রত্যেকের সুখে কাটুক, ভালো কাটুক, সবাই ভালো থাকো তোমরা, এবং ঈশ্বর তোমাদের প্রত্যেকের হাতে একটা করে জব লেটার কিন্তু দিক, কল লেটার তোমাদের প্রত্যেকের বাড়িতে আসুক, এই শুভ কামনা করি তোমাদের সকলের জন্য। তোমরা সকলে ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।